আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। নেওয়া হচ্ছে প্রস্তুতি। রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান সিইসি। দেশ ও জাতির স্বার্থে জুলাই সনদ তৈরি করা হবে বলছে ঐক্যমত্য কমিশন। ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কার শেষ করার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে তালা। এবং পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ। শেখ রেহানা ও স্বামী সহ ৮ জনকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা। এসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে চিঠি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এজন্য তাদেরকে জনরোষের মুখে পড়তে হয়েছে, যাতে অনেক সৎ পুলিশ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের মানুষের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটি জনগণের আকাঙ্ক্ষা। এজন্য মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, সেজন্য অনেক ভালো পুলিশ সদস্যকেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও নির্দেশ দেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। 3 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে তারা। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 21টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন একথা বলেন। এ সময় সকল রাজনৈতিক দলের কাছে প্রবাসীদের জন্য নির্ধারিত ভোট পদ্ধতির বিষয়ে লিখিত মতামত চাওয়া হয়। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। পোস্টাল ব্যালট, অনলাইন না প্রক্সি ভোটিং, নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি নিয়েই এই আয়োজন করেন সিইসি। দিনব্যাপী তুলে ধরা হয় প্রবাসীদের ভোটের প্রয়োজনীয়তা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের এই সব আয়োজনই বৃথা। পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা যাত্রাটা শুরু, পৃথিবীর বিভিন্ন দেশে এটা
আপনার ফ্যামিলি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে রোল ব্যাক পারে না, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি। পরে একে একে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসীদের ভোট কার্যকর এখন সময়ের দাবি, কিন্তু এর মাঝেও যেসব জটিলতা আছে তা নিয়ে সজাগ থাকার তাগিদ তাদের। যে যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিং এর অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। প্রবাসী ভাইদের কোনোভাবেই ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রবাসীদের ভোট নিয়ে বিএনপি চেয়ারপারসনের ভিশন 13-এর কথাও তুলে ধরেন দলের সিনিয়র এই নেতা। এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের, কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এই প্রক্রিয়ার কোনো ধরনের যেন আস্থার সংকট না হয় তার দিকে খেয়াল রাখার তাগিদও দেন রাজনীতিবিদরা। এর আগেও ধরেন আমাদের ভোটারদের নাম তালিকা ইত্যাদি হ্যাক হয়েছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ কেবল সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, দেশ ও জাতির স্বার্থে এটি তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দল ও অংশীজনদের ঐক্যমত্যের উপর নির্ভর করছে সংস্কারে তারা কতটা সফল। এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কার শেষ করার আহ্বান জানান। ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। আমরা দেশে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করব, মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। কর্তৃত্ববাদী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে স্থানীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, তৃণমূলে গণতন্ত্র চর্চা না হলে জাতীয় পর্যায়ে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সভায় জামায়াত, বাসদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। দলীয় প্রভাব মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানি অ্যান্ড মাসেল মুক্ত যদি ইলেকশন করতে চান, তাহলে কেয়ারটেকার সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে সুসম্পন্ন করতে হবে। প্রতিযোগিতার জায়গাটা সব থাকা সত্ত্বেও যে ঐক্যের জায়গার নেসেসিটি, আবশ্যিকতা, এইটা যদি আপনি বিবেচনায় রাখেন, তাহলে আমরা মনে করি যে এই মুহূর্তে স্থানীয় সরকারের নির্বাচনের ডিভাইডের মধ্যে আমাদের ঢোকার অনেক বেশি ঝুঁকিপূর্ণ। শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গতি পায়নি বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, বৈষম্য, পক্ষপাত ও অবহেলার সবচেয়ে বড় উদাহরণ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।
সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান জানান, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনের বিনিয়োগ আসবে বাংলাদেশে। সেই সুযোগকে কাজে লাগাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শরফুল আলমের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরেই ৬ দফা দাবিতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে চলছে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। দেশজুড়ে ১,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪.৫ লাখ শিক্ষার্থী কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের দাবিতে অনড়। এই পরিস্থিতিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বর্তমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। ভবিষ্যৎ অর্থনৈতিক সংকট উত্তরণের মূল কারিগর এই শিক্ষার্থীদের অবহেলা করার কোনো সুযোগ নেই বলে জানান বিশ্লেষকরা। বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে সেটাকে নিরসন করতে হবে। এটার জন্য কেন ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে শাটডাউন করতে হবে, এটা আমি অনুধাবনের ভিতরে আমার আসে না। বাংলাদেশের শিক্ষা এখন বৈষম্য বৃদ্ধির একটা মূল হাতিয়ারে পরিণত হয়েছে। আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে শিক্ষা পাঠ্যক্রম নিয়ে একটি কমিটি গঠন করেছিল। পরবর্তীতে সেটার কাজ আর খুব বেশি আগায়নি, অথচ বিভিন্ন উপদেষ্টাদের কথা ইত্যাদির ভিত্তিতে ওনারা যেইভাবে আশ্বস্ত করেছেন সেইভাবে কার্যত ওনারা পদক্ষেপ দেখাননি। শিক্ষা খাতে সরকারকে সংস্কারের প্রস্তাব দেয়া হলেও তা আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন হয়নি জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এসডিজি পরবর্তী অর্থনীতির গতি বাড়াতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মার্কিন শুল্ক সুবিধা হিসাবে চীনের বিনিয়োগ আসতে পারে বাংলাদেশে। এই সুযোগকে কাজে লাগাতে হবে সরকারকেই। চীন এখন তার ডাইভার্সিফাই করবে, আমাদের মতো দেশগুলোতে বিনিয়োগ করে তারপরে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে সে রপ্তানি করতে চাইবে, যাতে অতিরিক্ত শুল্কটা দিতে না হয়। ভোকেশনাল অ্যান্ড এই টেকনিক্যাল এইগুলো স্টুডেন্টদের সম্বন্ধে যে তাদেরকে কিভাবে আমরা সহায়তা করছি, এই বৃত্তিমূলক শিক্ষায় যারা আছে তাদের জন্য কি করেছে, মানসম্মত কতটুকু দিতে পেরেছি, তাদের এমপ্লয়মেন্টের সুযোগ কিভাবে দিতে পারে। আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না হলে শুধু শিক্ষা খাতেই নয়, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ৬ দফা দাবিতে ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে আজ থেকে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে। দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে এবার শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি কোটা বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন করা সহ ৬ দাবিতে আবারও আন্দোলনে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়ে মঙ্গলবার সকাল থেকে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুম, অধ্যক্ষের কক্ষসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে ইনস্টিটিউটের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। সারা বাংলাদেশের আমরা শাটডাউন কর্মসূচি দিয়েছি এবং যতদিন আমাদের রূপরেখা প্রণয়ন হবে না ততদিন সারা বাংলাদেশের সকল পলিটেকনিক শাটডাউন থাকবে। যৌক্তিক দাবির ক্ষেত্রে এটা মানানসই নয়, তখন আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচিতে যাব। দুপুরে সংবাদ সম্মেলন ডেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, সরকার গঠিত কমিটির সাথে ৩ বার বৈঠক করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে এই আন্দোলনে তারা। তবে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচিতে না যাবার কথাও জানান শিক্ষার্থীরা। কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক, তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে, তো সেইগুলো নিরসন করা খুবই দ্রুত থেকে দ্রুত সম্ভব প্রয়োজন। একই দাবিতে রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শেখ রেহানা ও তার স্বামীসহ প্রত্যয় লিমিটেডের ৮ জনের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তা চাইলে যে কোনো আসামির বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন করতে পারবে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র। এদিকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে চিঠি দিয়েছেন বিনিয়োগকারীরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। গুলশান ১ নম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে একটি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক, যার দলিল মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ টাকা। সেটি যাতে তিনি হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের আবেদনে জব্দের আদেশ দিয়েছে আদালত। শুধু এটি নয়, ৫ আগস্টের পর শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা ১,০৬৫ কোটি টাকা ক্রোকের আদেশ দেয় আদালত। পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশও আসে। দুদকের মুখপাত্র আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ পলাতক যে কোনো আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আবেদন করতে পারবেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চিঠি দিয়েছেন বিনিয়োগকারীরা। এই সরকার যখন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো, তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন, কি ষড়যন্ত্রে মেতেছেন আমরা বুঝি না। সবাই দেখছে, সবাই বলছে, কিন্তু ওনাকে সরানো যাচ্ছে না। এনআইবিসি ব্যাংকের 264 কোটি টাকার যাতে জালিয়াতির অপরাধ এবং মানি লন্ডারিং এর সঙ্গে উনি জড়িত, উনি 5 নম্বর আসামি। সে পেপারস আমরা দিয়েছি। সেটা কোন শক্তি বলে সে এটা স্থগিত করে এখন সে ফ্রি হয়ে ঘুরতেছে, সেটা চালু করা হোক। এবং নতুন করে পুঁজিবাজারে যা করেছে, যে লুটতরাজ হয়েছে, যে ৮০,০০০ কোটি টাকা লুটতরাজ হয়েছে বা সেটার জন্য দুদক থেকে তদন্ত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। যদি এই সংক্রান্ত কোনো মামলা থেকে থাকে এবং সেটা যদি তদন্তাধীন থাকে, নিশ্চয়ই আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ সে বিষয়ে কাজ করছেন। এদিন অর্থ আত্মসাতের অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মোজাম্মেল হক। ৩৯৮ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। সোমবার রাত 2:15টার দিকে হজ যাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এবারের সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। এর আগে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এবারের হজ যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হওয়ার আশা জানান ধর্ম উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম ধর্মীয় জমায়েত হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রার। সোমবার দিবাগত রাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে ইমিগ্রেশন শেষে হজ যাত্রীরা আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 2:15টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৯৮ জন যাত্রী নিয়ে শুরু হয় হজ যাত্রার। এবারের হজ যাত্রার সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। আমাদের এবারের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত আমি যে আসছি প্রত্যেকটা জায়গায় আমাদের গাইড রয়েছে। আমার দেশ এবং জাতির জন্য আমি মঙ্গল কামনা করি সবসময়। হ্যাঁ, তবে পথে একটু জাম বেশি, জামের কারণে হজযাত্রীদের খুব কষ্ট হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করব। এর আগে আশকোনার হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই সময় সৌদি আরবের আইন মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রীর সৌদি আরব যাবার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে 31শে মে পর্যন্ত।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্থানীয় সময় সকাল 7:30টায় বাংলাদেশের হজ যাত্রীদের নিয়ে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সৌদি আরব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এ সময় আর উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা। সব ধরনের বিড়ম্বনা দূর করে অনেকটা আগে ভাগে মক্কায় হজের প্রস্তুতি শেষ করেছেন সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ মিনা, মুজদালিফা এবং আরাফার ময়দানে হজের প্রস্তুতিও শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পবিত্র হজ পালনে পুণ্যভূমি মক্কায় যাত্রা শুরু করেছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশ থেকে হজ পালনে আসা মানুষদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে সৌদি সরকার। একই সাথে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কায় বাংলাদেশি হজ মিশন। বাড়ি ভাড়া থেকে শুরু করে হজ পূর্ব সব ব্যবস্থাপনা সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকশো কর্মী। সব এজেন্সি এবং মিশনগুলো বাস কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে যে কোন কোম্পানির বাসকে ব্যবহার করবে। এয়ারপোর্ট থেকে হোটেলে পর্যন্ত পৌঁছানোর যাত্রাটাও তাদের আরামদায়ক হবে। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া, ইবাদত, শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রথম ফ্লাইটে প্রথম বাংলাদেশি হিসাবে 237 নম্বর মক্তবের থেকে আমাদের 240 জন মতো হাজি আসতেছে। আমরা সকলকে রিসিভ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। এদিকে হজের আনুষ্ঠানিকতায় নিরাপত্তা নিশ্চিতে 20,000 নিরাপত্তার কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দেশটি। سخر لخدمة هذه الفئة من الحجاج، وعندنا إن شاء الله أول رحلة لقدوم الحجاج يوم 29 من هذا الشهر المبارك। পবিত্র হজ পালন শেষে হাজিরা নির্বিঘ্নে দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের। আশিকুর রহমান, এটিএন বাংলা। চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থী আবিদুর রহমানকে ছাত্রদলের কর্মী সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় 12 আসামিকে বেকসুর খালাস দিয়েছিল বিচারিক আদালত। তাদের সবাইকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের দেয়া রায় কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আসামিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের তখনকার নেতাকর্মী ছিলেন। 2011 সালের 19 অক্টোবর পিটিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম মেডিকেলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে। হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ছাত্রলীগের তখনকার 22 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন আবিদের মামা নিয়ামতুল্লাহ। তদন্ত শেষে 2012 সালে 12 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় যিনি বাদী ছিলেন তাকে সাক্ষী দিতে দেওয়া হয়নি, এমনকি তার বিরুদ্ধে 4টি রাজনৈতিক মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয় এবং এই ভিকটিমের বোনকেও সাক্ষী দিতে দেওয়া হয় নাই। রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে এই মামলার বিচার হইতে দেওয়া হয়নি। এই জন্যই তার মামা আজকে আদালতে এসে নতুন করে বিচার চেয়েছেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। আসছে কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। স্থানীয় এক বাসিন্দার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ রুল জারি সহ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর উপর 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। একই সাথে ওই জায়গায় পশুর হাট বসানো কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং খিলগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে আরও 70 জন প্রবাসীকে। গতরাতে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় দীর্ঘদিন কাজ করে বেতন না পাওয়া ও সৌদি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান সৌদি ফেরত রেমিটেন্স যোদ্ধারা। অভিযোগ তোলেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে। আমরা বৈধভাবে যাওয়ার পরে দেখা গেছে ওইখানে অনেক প্রবাসী আছে যারা এখনো জেলে 3 মাস 6 মাস থাকার পরে তাদের অটো হুরুপ লেগে যায়। আমারও মারছিল ব্ল্যাক হুরুপ, তার জন্য আমি লাগাইতে পারি না, আমি চলে আসছি। আমি 12 দিন আসছিলাম। 7 মাস কাজ করছি, 7 মাসের বেতন পাইছি না ভাই। 7 মাস বয়েছিলাম ভাই, এমনি জীবনটা গেছে ভাই। সৌদি আরবের ভিতরে যাদের আকামা এক্সপায়ার হয়েছে, কোনো হুরুপ নাই, কিন্তু গভর্নমেন্ট অটোমেটিক হুরুপ দিয়ে পাঠাইয়া দিতেছে। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে ঘূর্ণিঝড় ম্যারি অ্যানের আঘাতে লন্ডভন্ড হয়ে কক্সবাজার চট্টগ্রাম উপকূল। এতে প্রাণ হারান প্রায় 1,38,000 মানুষ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয় হাজারো মানুষ। সে ভয়ঙ্কর স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ। এত প্রাণহানির পরও গত 34 বছরে মানুষের জীবন রক্ষায় গড়ে ওঠেনি টেকসই বাঁধ। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধরুং ইউনিয়নের পিল্লারপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস। 1991 সালের ঘূর্ণিঝড়ে বংশের 73 জন স্বজনকে হারিয়েছেন তিনি। স্বজনেরা কেউ পানির তোড়ে ভেসে গেছে, কেউ বা মারা যান গাছ কিংবা দেয়াল চাপায়। জেলে মোহাম্মদ ইউনুস এখনও 34 বছর আগের ভয়াল সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। এই শুরুতে যে দূর আছে তার যেখান থেকে দূরত্ব আরো অতটুক জায়গা বাইরে বেরিয়ে ছিল। মোহাম্মদ ইউনুসের মতো কুতুবদিয়ার আলী আকবর ডেইলের তাবালের চর গ্রামের বয়োবৃদ্ধা পুতিলা বেগম, আয়েশা বেগমও হারিয়েছেন সন্তান স্বজনদের। মা বাবা মারা গিয়ে আতন পৌঁছানো দুয়া গিয়ে তান গিয়ে না আর 7 বছর গিয়ে। এদিকে স্বজন হারানো মানুষগুলো 34 বছর ধরে ক্ষত বয়ে বেড়ালো টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তলিয়ে যায় তাদের ফসল, গ্রাম। এ নিয়ে রয়েছে ক্ষোভ, দুশ্চিন্তা। এক সময় ছিল 54 বর্গ কিলোমিটার, এখন এই দ্বীপটা বাঁধতে এখন আসছে 17 কিলোমিটার। কুতুবদিয়ার মানুষের অধিকার বেড়িবাঁধ, আর কোনো কথা নাই। আমাদের বেড়িবাঁধ ছাড়া আমরা সবকিছু আমাদের অর্থহীন। এদিকে কুতুবদিয়ার ভাঙা বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করলেও সরকারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সংস্কারের নামে প্রতি বছর অর্থ অপচয় করে। ভাঙার সাথে সাথে যদি ওনারা কাজ করে ফেলে তাহলে আমাদের ভাঙলো 1 কিলোমিটার, কাজ তো করতে হবে 5 কিলোমিটার ওনাদের। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মানুষের সুরক্ষায় দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। কুতুবদিয়ার যে বেড়িবাঁধ সুপার ডেক নির্মাণ করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ডিপিপি প্রেরণ করা আছে, সেটা সরকারের উচ্চ পর্যায়ে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেই সে প্রেক্ষিতে হয়তো কার্যক্রম গ্রহণ করা হবে। দ্বীপ রক্ষায় যুগোপযোগী উদ্যোগের দাবি জানিয়েছেন কুতুবদিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরফ ইসলাম এবং অর্থ সংবাদ। ঋণ ইস্যুতে IMF এর সাথে আলোচনায় প্রতিটি বিষয়ে বাংলাদেশ একমত হতে পারেনি বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ERF আয়োজিত সেমিনারে তিনি বলেন, আগামী 5 মে IMF এর সাথে আরেকটি বৈঠকের কথা রয়েছে, যেখানে ঋণের বাকি অর্থ ছাড়ের বিষয়ে আশানুরূপ ফলাফল আসতে পারে। এবারে বাজেট উচ্চাভিলাষী হবে না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। 1,15,00,000 ঋণধারীর মধ্যে মাত্র 40 লাখ রিটার্ন জমা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, তাদের কর আদায়ের চিঠি দেয়া হবে। কিছু জায়গায় এখন পর্যন্ত আমরা এগ্রিমেন্টে আসতে পারি নাই IMF এর সাথে, বিশেষ করে সেটাও এখনো নেগোসিয়েশন চলছে। হয়তো আমরা এটাতে একটা পরিস্থিতি একটা এগ্রিমেন্টে আমাদের আসলে আমাদের সাথে হয়তো তাদের যে স্টাফ লেভেল এগ্রিমেন্ট যেটা কথা সবসময় বলা হচ্ছে সেটা হয়তো হবে। আগামী 5 তারিখে একটা মিটিং হবে, তো সেখান থেকে হয়তো ভালো রেজাল্ট আসবে বলে আমরা আশা করি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে দুদেশের বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে প্রয়োজনীয় বৈঠক 8 মাস ধরে বন্ধ। এই বৈঠকে আমদানি রফতানি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হতো। দীর্ঘদিন বৈঠক না হওয়ায় আমদানি রফতানি বাণিজ্যে দেখা দিয়েছে নানা জটিলতা। বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
আগে আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধানে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দরের 0 পয়েন্টে ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতো। 5 আগস্টের পর থেকে সেই আলোচনা বন্ধ। ট্রান্সশিপমেন্ট প্রথা বাতিল ও বেনাপোল বন্দরের কার্গো শাখার কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। এগুলো নিয়ে দুই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও কাস্টমস ও বন্দরের সমন্বয়ে বৈঠক অতি জরুরি। এতে বন্দরের বাণিজ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে পড়েছে। সেখানে বেশ কয়েকটি সমস্যা তো আগেও ছিল, এখনো আছে। নিয়মিত যোগাযোগ, দুই দেশে 5 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল 2006 সালে, যে প্রতি মাসে একবার করে দুই দেশের কাস্টম কর্মকর্তা পোর্ট এরা আলোচনা করবে বিভিন্ন সমস্যা নিয়ে। এটা অবিলম্বে করা উচিত। ভারত এবং বাংলাদেশের সাথে এই স্টেক হোল্ডারদের নিয়ে যদি একটা বৈঠক করা যায়, তাহলে আমার মনে হয় এটা ব্যবসার ক্ষেত্রে দুই দেশের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং যে কোনো জটিলতা নিরসনের ক্ষেত্রে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক করার একটি রেওয়াজ আছে। দুই বন্দরের মধ্যে আমাদের পরিচালক পর্যায়ে যোগাযোগ আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা এবং যে কোনো বিষয়ে আমরা কথা বলি। এই পরিস্থিতি উত্তরণে ভারতীয় বন্দর কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খারাপ কাজ থেকে দূরে থাকুন, নইলে জনগণ শেখ হাসিনার মতো আপনাদেরও ছুঁড়ে ফেলে দেবে। ঠাকুরগাঁও সদর উপজেলায় জনসংযোগে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর কারণে দেশের জনগণ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। তিনি আর কখনোই বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে কাজ করা সহ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোন রকমের কোন ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের অত্যাচার কেউ না করতে পারে। এবার পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে দ্বিতীয় ওয়ানডেতে 9 উইকেটে হারিয়ে 6 ম্যাচ সিরিজে 1-1 সমতা এনেছে বাংলাদেশ। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে 48 ওভার 5 বলে 221 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 44 রানে 6 উইকেট নেন পেসার ফাহাদ। যুব ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং। জবাবে ওপেনার আবরারের সেঞ্চুরি ও অধিনায়ক আজিজুল হাকিমের 50-তে 93 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগার যুবারা। মোহামেডানকে 6 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। এ নিয়ে 24 বার এই প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করল ধানমন্ডির ক্লাবটি। মিরপুরে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। তবে 6 উইকেটে হারিয়ে 240 রানের বেশি করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। 45 রান করেন রনি। এছাড়া হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ ও আরিফুল। জবাবে জিশানের 55 আর মোসাদ্দেকের অপরাজিত 78 রানের ইনিংসে 40 ওভার 4 বলে জয় নিশ্চিত করে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। নেওয়া হচ্ছে প্রস্তুতি। রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান সিইসি। দেশ ও জাতির স্বার্থে জুলাই সনদ তৈরি করা হবে বলছে ঐক্যমত্য কমিশন। ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কার শেষ করার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে তালা।
এবং পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ, শেখ রেহানা ও স্বামী সহ 8 জনকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা। এসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে চিঠি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।